আরে জাম্পি বলি আমি কি কথাটা ভুল শুনলাম? আপনি ঠিকই শুনিয়াছেন। ঠিক শুনেছি মানে? আজকে আমি আপনার নগরে ছড়িয়ে দিলাম। আপনি যদি আমাকে আগে মারতেন তাহলে আমার বহুত বহুত উপকার হতো। আমি গুলি করে মারবো। हमें भी अपना के गुली करते पारे साहब, हमें भी पारे अपना जहन्नम में जिंदगी खत्म कर देते। लेकिन हुक्म तो हमें करबे ना सा। हमें शैतान बोले, हमें निमक हराम बोले, हमें अपनार साथे निमक हरामी करते पारबे ना सा। কারণ इतना रोज हमें अपनार निमक খেয়েছি তো তাই আমি রিভলভার এই স্বপন বাবুর হাতে তুলে দিয়ে রিক্সা চালাবার কাম করতে চললাম। আসি ও বাবুজি আপনার উপর वाला और हमें सिर्फ रिक्शा वाला बाबूजी, रिक्शा वाला, रिक्शा वाला। ওই ডাম্পি যে কাজটা করতো সেই কাজটা তুমি করবে? করব। মানুষ খুন করতে পারবে? মানুষ পারবো। একটা হাত তুমি আমার কাছে কেটে এনে দিতে পারবে? ও সিও, কারণ আমার জীবনে এখন অনেক রাত। বাহ বাহ বাহ, হাতি কা দাঁত আদমি কা বাত। তুমি পাশের ঘরে যাও, ঠিক সময়ে তোমার সঙ্গে হবে আমার মোলাকাত। একটা কথা আপনি শুনে রাখুন স্যার, আপনি আমাকে দিয়ে যা খুশি কাজ করিয়ে নিতে পারেন, আমি কোনো কাজে ভয় পাবো না। কারণ শিক্ষা আমার ভাগ্যের উপর করেছে বজ্রাঘাত। তাই আমার প্রতিজ্ঞা, আজ থেকে আমি শিক্ষার উপর, আলোর উপর, ওই সত্যের উপর করব শুধু আঘাত, আঘাত আর আঘাত। সাগর, মিথ্যা সাগর নয়, বলছে প্রশান্ত মহাসাগরের কোনো ঢেউ থাকে না। তোমাকে আজ থেকে হতে হবে আটলান্টিক মহাসাগর, মানে তোমাকে একটু অন্য পথে চলতে হবে, ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বলেন তো স্যার, আজ থেকে আমি হয়ে যেতে পারি আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল। সঙ্গীতা তোমার সঙ্গে বারে গিয়েও মদ খায়নি। কাল থেকে ওর ভালোবাসার কাল রাত্রি এসছে। কেবারে দেখেনি, কেবারে হঠাৎ অরুচি এসেছে ওই সমস্ত খাবার। তুমি শুনেছো কাল সঙ্গীতা কেঁদেছে? হ্যাঁ স্যার, মনে হয় তার জীবন বিনায় আগের সুর বেড়েছে। নো নো নেভার, আগের সুর তাকে বাদতে দেওয়া হবে না, সাথে দেওয়া হবে না। তাকে তার আগের সুরের সঙ্গম আমার সামনে তুমি তাকে আগে মদ খাবে। খাবে না স্যার, খাবে না। শুনেছি কাল পার্কে সঙ্গীতা নামে এক মহিলার সাথে তার দেখা হয়েছে। তাতে কি হয়েছে? জীবনের মৌতাতে মৌতাতে মিলে গেছে স্যার। তাই সঙ্গীতা কাল আমার সাথে একটা কথাও বলেনি। বলাবে মিস্টার সাগর রায়, জোর করে তুমি তাকে কাছে ঠেলে দেবে, কারণ ওই ভাজ করে লেগেছে ডিভোর্স শুট করে আমি তোমার সঙ্গে সঙ্গীতার বিয়ে দেব। তাহলে এক কাজ করো মিস্টার প্রকাশক, সাগর বাবুর সঙ্গে দিদির বিয়ে দেবার আগে তুমি নিজে একটা বিয়ে করে সে ফেলো। তো করবোই রে জানোয়ার, আমি আর একটা বিয়ে না করলে। রান্নার চাকরি দেবার ছল করে ছোট বাবু কাল একটা মেয়েকে তোমার ঘরের পাশের ঘরে আটকে রেখেছে কেন? বেশ করেছে, রেখে দিয়েছে। সেটা আধুনিক সাহিত্যের প্রয়োজনে। বি কেয়ারফুল মিস্টার সাগর রায়, আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেব না। কি আমি যে আপনার দিদির হবু বউ? একটা চড় মারে তোমার মুখটি আমি ভেঙে দেব জানোয়ার। দাদা, আজ ভাই ফোটার দিন, নারী জীবনের সর্বশ্রেষ্ঠ স্নেহের দিন। এই দিনে প্রত্যেকটা
গোপন শুভকামনায় তাদের ভাইদের কপালে এঁকে দেয় ভাতৃ দ্বিতীয়ার ফোঁটা। আজ আজ আমি নিজের হাতে আমার 3 ভাইকে ভাই ফোঁটা দেব। আজকের এই শুভ দিনে তুমি জানোয়ারটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও, নইলে অনেকদিন আগে তুমি যেমন জামাই বাবুকে জুতো মেরেছিলে, ঠিক আমিও তেমনি ওই সাগর রায়কে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। না না না, তা তুমি পারবে না মেজদা, কারণ দানব সম্রাট মহিষাসুরের পাশে এসে দাঁড়িয়েছে এই দানব সেনাপতি রক্তাসুর। তুই শুধু রক্তাসুর নয় রে জানোয়ার, তুই নেপোলিয়ন বোনাপার্টের বাপের সঙ্গে বিশ্বাসঘাতক ব্রুটাস। এই চরিত্রহীনটারে খাওয়ার ধাক্কা দিয়ে তুই বাড়ি থেকে বার করে দে। না, আমি খাবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আজ মুখার্জি ম্যানশনে ভাইফোঁটার উৎসবের কি ঘনঘটা! ওরে নিষেধ, তুই দূর থেকে নিয়ে যা চুয়া চন্দনের বদলে বিলিতি মনে ফোঁটা। আজ আজ ভাইফোঁটা, যে দিনটার জন্য সব বোনেরাই হয়তো তাদের ভাইদের পথ চেয়ে বসে থাকে, কিন্তু কিন্তু আমার তো কোনো বোন নেই। তাই এই দিনটার কি আনন্দ, কি অনুভূতি তা আমি কোনোদিনও বুঝতে পারিনি। তাই তাই প্রতি বছর এই দিনটায় আমার খুব মন খারাপ করতো। তাই সারা দিন আমি একা একা খেলার মাঠে প্র্যাকটিস করতাম। কিন্তু কিন্তু কাল হঠাৎ মা আমাকে ডেকে বলল, অমর কাল তুই খেলতে যাবি না। আমি বললাম কেন মা, বাড়িতে থেকেই আমি কি করব? তখন মা আমাকে বলল, কাল তোর বৌদি তোকে ভাই ফোঁটা দেবে। বৌদি আমাকে ভাই ফোঁটা দেবে, সেই আনন্দে সারা রাত আমি ঘুমোতে পারিনি। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চান করেছি, পাঞ্জাবি পরেছি, আর এক্ষুনি হয়তো বৌদি এসে বলবে। অমর, এসো, এই আসন পেতে দিলাম, এবার তুমি বসো, আমি তোমাকে ভাই ফোঁটা দেব। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকি ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকি ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় চমকি ফোঁটা, আমি দিই আমার ভাইকে। বাবা বাবা, আজ আমার কি আনন্দের দিন। বৌমা, এই খাবারের থালাটা অমরের সামনে দাও তো। হ্যাঁ মা, দিই। ওরে বাবা, এ ভাই ফোঁটায় এত মিষ্টি! আরে আরে ওই এত এত করতে হবে না, তাড়াতাড়ি মিষ্টিটা খেয়ে নে, নালে এক্ষুনি মাছি বসবে। মা, এবার আপনি আপনার বড় ছেলেকে বলুন ভাইফোঁটায় অমরের জন্য নিয়ে আসা জামা প্যান্টের পিসটা দিয়ে দিতে। মানে ওই জামা প্যান্টের ছিট তো একদম ভুলে গেছি, আমি বিকেলে এনে দেবো, কেমন? কি হলো মা, আপনি না কথায় কথায় বলেন আপনার বড় ছেলের কোনো ভুল হয় না? ভুল হলো তো। মাগো, মায়ের কাছে ছেলে যেমন বড় হয় না, তেমনি ছেলের ভুল মায়ের চোখে কোনো দিনই ধরা পড়ে না। এখন বুঝতে পারবে না, যখন তুমি আমার মতো ছেলের মা হবে তখন বুঝতে পারবে। কি উল্টোপাল্টা কথা বলছো মা? তা কেন বলবে না দাদা? মায়ের মনে কি কম দুঃখ? মা তো প্রায় সবাইকেই বলে। কি বলে? মায়ের মেয়ে বয়সী সব মেয়েরাই তো নাতি নাতনির ঠাকুমা হয়েছে, শুধু মাই একমাত্র নাতি নাতনির মুখ দেখতে পেল না। অমর, কি মা, তোমার মনের কথাটা বলে দিয়ে আমি ভালো করিনি? মানে মা, এবার ওই নাতি নাতনির কথা ভাবছো তো? তাহলে ওই রহমান ডাক্তার কি বলে গেছে তোমার বৌমার সঙ্গে শুনে নিও, কেমন? আচ্ছা বৌমা, রহমান ডাক্তার কি বলেছে? বাচ্চা কাচ্চা হবে তো? না মানে কি হলো কথাটা? রহমান ডাক্তার বলেছে, শুরু করে শেষ করলে না কেন মা? কি বলেছে বলো? বলেছে বলেছে হবে। জানি না বাবা, আজকে মেয়েদের না যত সব তা বলছে হবে, কবে হবে, কখন হবে? আমি বলি যাবার পর হবে না, হবে মা, হবে, একটু দেরি হবে। তোমাদের
রঙ্গসঙ্গ বোঝা বড় ভার। আপনি বড্ড রেগে গেছেন, তাই রাখবো না না মা? বাচ্চা, আগে দোষটা কি বলো তো? তোমার বাচ্চা কাছে ওই বাদই দিলাম। তোমার তিনটা ভাই, একটা ভাইও ভাইফোঁটার দিন ফোঁটা নিতে এলো না। বড় লোকের ব্যাপার তো, তাই একমাত্র বোনের কথা তাদের হয়তো মনেই নেই। আর তুমি বা কেমন মেয়ে গো? আজকের দিনে তোমার ভাইদের মুখটা কি একবারও মনে পড়ে না? পারো না? পরে মা পরে আমার সেই ভাইয়ের কথা আমার দিন রাত মনে পড়ে। ওই ছোট ভাইকে স্কুলে দিতে গিয়ে তো আমি আমার সর্বস্ব হারালাম। দিনে দুপুরে একদল দৌড়ে জোর করে তুলে নিয়ে গেল আমাকে একটা বড় বাড়িতে। তারপর তারা একের পর এক আমাকে ধর্ষণ করলো। শেষকালে বিক্রি করে দিয়ে এলো গণিকালায় এক মাসের কাছে। আমি যাকে ভালোবাসতাম তার সঙ্গে আমার আর দেখা হলো না। এই হতভাগিনী গঙ্গা একই বছরে তার ভাই হারালো, সংসার হারালো, হারালো তার প্রথম যৌবনের ভালোবাসা। তাই তুই ভাই ফোটার দিনটা এনে প্রতি বছর আমার মনে হয় আমি এক ছুটে গিয়ে আমার সেই ছোট্ট ভাইটার কপালে একটা ফোঁটা। আর হবে না, তা তো আমার এই জীবনে আর হবার নয়। তাই প্রতি বছরের মতো আমার সে ছোট্ট ভাইয়ের মঙ্গল কামনা করে কপাটের চৌকাটে চুয়া চন্দনের ফোঁটা দিয়ে বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। দূরে যতই থাকুক না বোন, ফিরে আসে এই লগন। দূরে যতই থাকুক না বোন, ফিরে আসে এই লগন। আজ একটি দিনে বোনের হাতে, একটি দিনে বোনের হাতে, যুগে যুগে বন্দে যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। আর কি আমি চাই, কিবা পেলাম পান্না চুন, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। ওরে ভাই, ভাই তুই তাহলে সত্যি সত্যি আমার হাতে ভাই ফোঁটা নিলি? দিলি বলেই তো আমি নিলাম। তাহলে দাঁড়া ভাই দাঁড়া, হয়তো চিরদিনের জন্য নয়, কিন্তু আমার জীবনে আজ এই মুহূর্তে আমি যে কি আনন্দ পেয়েছি সেটা আমার বাড়ির সকলকে ডেকে দেখাই। মা, অমর, তোমরা সেকে ছুটে এসো, এসে দেখে যাও আজ আমার ভাই এসেছে। আমার ভাই আজ আমার হাত থেকে ভাই ফোঁটা নিয়েছে। বাবা বাবা, আজ দুই ভাই বোনকে একসঙ্গে দেখে আজ আমার কি আনন্দ হচ্ছে বাবা, আমি তো ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রণাম কর আমার শাশুড়ি মা। দিদি, উনি যখন তোর মা তখন আমারও মা। থাক বাবা থাক, দীর্ঘজীবী হও। কি হলো বাবা, অমন করে তাকিয়ে কি দেখছো তুমি? আপনার মধ্যে আমি আমি যেন আমার মাকে খুঁজে পাচ্ছি। আপনাকে আর না ছেড়ে যাই যে কোনোদিন মা। এই দিদি, এই দিদি, তুই বিশ্বাস কর, আমার মা ঠিক এমনি করে সিঁথিতে সিঁদুর পড়তো, পূজা পাঠ করে পড়তো, লাল পাড় গরদের শাড়ি। আমি মাকে যতই দেখতাম আমার যেন আশা মিটতো না। কি ব্যাপার বৌমা, তোমরা একই মায়ের পেটে ভাই বোন তো?
তোমার ভাই কেন বললো? বিশ্বাস কর দিদি। আচ্ছা ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা এখনো তুমি বুঝতে পারলে না মা? আমি তো তোমাকে আগেই বলেছি আমার শ্বশুরবাড়ির লোকজন একটু পাগল। সঙ্গীতা এখানে এসে ভালো হয়ে গেলে কি হবে? ঠিক বলেছিস। হ্যাঁ, ওর ভাই এখনো ভালো হয়নি। একদম ঠিক কথা বলেছিস। ও তিন ভাই সুস্থ হলে একমাত্র মনে কোনো খোঁজ খবর রাখে না। বৌমা, ও বৌমা, ভাইকে নিয়ে ভিতরে এসো, আমি ওর জল খাবারের ব্যবস্থা করছি। কেমন? উফ, আর একটু হলেই ধরা পড়ে গিয়েছিলাম। ভাগ্যিস জামাইবাবু এসে সব ম্যানেজ করে দিল। এই জলজান্ত মিথ্যাটা আর কদিন এভাবে ম্যানেজ করে চালানো যাবে? হয়তো সারা জীবন। নিশীথ। কারণ আমার দিদিকে আর আপনার কাছে ফিরতে দেবে না আমার দাদা। নিশীথ। আপনি জানেন জামাইবাবু, আজ আমার দাদা সাগর রায়কে দিয়ে জোর করে আমার দিদিকে মদ খাইয়েছে। আমার দিদি আজ মদের বোতলে আঙুল ডুবিয়ে আজ আমাকে ভাই ফোটার বদলে মদের ফোঁটা দিতে কেন তুমি বারবার সে কথা আমার সামনে বলছো? যে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কেন তা আমি তাকে বারবার আমার জীবনে ফিরিয়ে আনতে চাইছো? যাও, খেয়ে দিয়ে বিশ্রাম করবে, যাও। আমি না হয় বিশ্রাম করব জামাই বাবু, কিন্তু আপনি আপনি যে কত থেকে মানসিক বিশ্রাম থেকে বঞ্চিত সেটা কি আপনি জানেন? কি হলো সঙ্গীতা, তোমার মুখে কথা নেই কেন? তোমাকে একটা কথা জিজ্ঞাসা কি করব। কথা? তুমি তোমার এখনো বউকে বলতে পারোনি। ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। তার কোনো স্মৃতি আজ আমার মনের মধ্যে নেই। তুমি সত্যি বলছো? সত্যি বলছি, যদি বিশ্বাস না হয় এই তোমায় ছুঁয়ে বলছি, সত্যি সত্যি। ভালোবাসার প্রথম ছোঁয়া। আমি ভুল করে তোমাকে ছুঁয়ে ফেলেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও সঙ্গীতা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করব? কাকে ক্ষমা করব? কে দিয়ে আমি ক্ষমা করব? আমি তো কোনো ভুল করিনি। ওই সহজ সরল একাকী মানুষটাকে আমি যে একটু একটু করে ভালোবেসে ফেলেছি। ওর সঙ্গে সংসারের মায়ায় আমি যে জড়িয়ে গেছি। না না না, আমি যে গুনিয়া, আমি যে পারঙ্গনা, আমি যে নোংরা মেয়ে। আমাকে নিয়ে সংসার করলে ও সবাই যদি ওকে প্রশ্ন করে, না 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 না, ওই সব আমার সমস্ত স্মৃতি ওর মন থেকে তুমি মুছে দাও ঠাকুর। ও আমাকে ভুলে যাক, ভুলে যাক, ভুলে যাক। শোনো রাতে যদি স্মরণে শিবরে বাহিরে ছড়বরে নয়নে বাড়ি ঝরে।
সমস্ত রাত চাঁদের আলোয় জানলা দিয়ে দেখা যাচ্ছে পোয়াতি ডাব গাছটা অনেকগুলো সন্তান বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা রাত পাখি ডাকতে ডাকতে উড়ে গেল, কিন্তু ঘুম আসছে না কেন? রকমের উত্তাপ যেন আমাকে না না ভুল করে ছুঁয়েছে, ইচ্ছা করে তো নয়। যা কোনোদিন হয় না, যা কোনোদিন হয় না, তা আজ হচ্ছে কেন? কেন আমার শরীরে শিরায় শিরায় বয়ে যাচ্ছে উষ্ণ রক্তের স্রোত? কেন বইবে না? আজ কতদিন পর আমার শরীরে লেগেছে পুরুষের ছোঁয়া। আমি যে কি করি? আমার বন্ধনের কথা, আমি যে কাকে কোথায়? এই যে শুনছো, বলছি তুমি কি ঘুমিয়ে গেছো? কি হচ্ছে কি? শুয়ে পড়ো। ওই দূরে একটা বাঁশি বাজছে, তুমি শুনতে পাচ্ছ? ওটা বাঁশি নয়, ওটা একটা চরিত্রের ফাঁসি। আমি তো ঘামছি কেন বলো তো? খুব বেশি ঘাম হলে ফ্যানের স্পিডটা বাড়িয়ে দাও। আমার হাতটা তুমি একবার ধরে দেখো, আমার হাতটা কেমন তিতির করে কাঁপছে। চাঁদের আলোয় গিয়ে বসো, তখন আর কাঁপবে না। শোনো না, বলছি ওই পাশে বাড়ির টানে চালে একটা লাউ ধরেছে, জানো? আমি কি করবো? এই লাউ গাছের গোড়াটাকে কি কেটে দিয়ে আসবো? তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। তাই তো খাঁচার ভেতর একটা পাখি যন্ত্রণায় চটপট করছে, তুমি বুঝতে পারছো না? ঘরে ঢুকে একটা জোনাক পোকা কি সুন্দর আলো দিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, পারা যাচ্ছে না। শোনো না, বলছি আজ দুপুর বেলায় মা যে কথাগুলো জিজ্ঞাসা করছিলেন, সেগুলো যদি মা জিজ্ঞাসা করেন, বলো না, আমি কি বলবো? বলো না। মিথ্যে কথা বলবে? মাকে মিথ্যে কথা বলবো? হ্যাঁ, মিথ্যে কথা বলবে, নাহলে ইনিয়ে বিনিয়ে উল্টোপাল্টা যাও একটা বলে দেবে। আমি মাকে কি উল্টোপাল্টা বলবো? নাহলে বলবে কি বলবো? রহমান ডাক্তার বলে গেছে, রহমান ডাক্তার বলেছে তুমি বন্ধা। পুরস্কার পেয়েছে, পুরস্কার। জামাই বাবুর লেখা নতুন উপন্যাস একাডেমি পুরস্কার পেয়েছে। খবরটা শোনার পর থেকে আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। মনে হচ্ছে এই আনন্দ সংবাদটা আমি চিৎকার করে সকলকে জানিয়ে দিয়ে আসি। তাহলে চল মেজদা, আমরা দুজনে একসঙ্গে যাই। ও রাবণের ভাই বিভীষণ, দুর্যোধনের ভাই দুঃশাসন, কি জন্য তুই আমার কাছে এসেছিস? সেদিন দাদার কথা শুনে আমাকে কলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিও, তোর আশা মেটেনি বুঝি? মেজদা না, মেজদা নয়, বর্তার মতো তুই আমাকে বল জানোয়ার। মেজদা, তুই আমাকে ক্ষমা কর। তুই বিশ্বাস কর, সেদিনের পর থেকে আমি ভালো করে খাইনি, ঘুমাইনি। এখন শুধু মনে হচ্ছে আমি তোর কাছে ক্ষমা না পেলে হয়তো পাগল হয়ে যাব। হ্যাঁ রে মেজদা, আমি সেদিনের পর থেকে আমি বোবা হয়ে গিয়েছিলাম। শুধু এই দেখ, আজকের কাগজে জামাইবাবুর ছবি আর তার পুরস্কার পাওয়ার সংবাদটা শুনে আমি বিছানা থেকে উঠে এসেছি। এই মিস্তা, এই বল না, তোর চোখের জল মুছে তুই কি আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দিতে পারবি না? বলবি না? কিন্তু অশ্লীল সাহিত্যের লেখক সাগর রায় রাতের অন্ধকারে গোপনে গোপনে কেন তোর সঙ্গে দেখা করতে আসে, সে কথাটাও কি তুই বলবি না? সর্বনাশ, সাগরের আসা যাওয়া সুমিতের চোখে পড়ে গেছে। কি হলো? চুপ করে আছিস কেন? বল কেন অশ্লীল সাহিত্যের লেখক সাগর রায় তোর সঙ্গে রাতের অন্ধকারে দেখা করতে আসে? সে কথা বলার এখনো সময় হয়নি রে সুমিত। সুমিত, মেজদা, তুই আমাকে গোপন করলেও আসলে কিন্তু তুই গোপন করতে পারিসনি রে। হ্যাঁ, আর সেটাই হলো খেলা জেতার শেষ অস্ত্র, তুরুপের তাস। শিক্ষা তাহলে আবার সুমিতকে একটু একটু করে ফিরিয়ে এনেছি।
দিদি অনেকটা ভালো হয়ে গেছে। আজকে কি আনন্দের দিন! যাই, এই আনন্দের সংবাদটা না আগে আমি জামাই বাবুকে বলে আসি। হ্যাঁ, জামাই বাবুকে বলে আসি। বর, মেয়েদের জীবনে এক স্বর্গীয় শব্দ, স্বপ্নের শব্দ, অথচ আমার সেই অমানুষ দাদা বর শব্দটাকে আমার কাছে বড় বড় করে তুলেছে। না না, আমি কারোর কথা শুনবো না। আমি আমার একাডেমি প্রাপ্ত পুরস্কার পাওয়া আমার স্বামীর কাছেই ফিরে যাব। পালিয়ে যাও দিদি ভাই, পালিয়ে যাও। জামাইবাবু পুরস্কার পেয়েছে এই খবরটা পেয়ে তোমার দাদা পাগলের মতো এইদিকেই ছুটে আসছে। আসুক ছুটে, আমি আজ সেই অমানুষটার মুখোমুখি দাঁড়াবো। দিদি ভাই, তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো, তাই তুমি ঝড়ের সামনে দাঁড়াতে পারবে না। কেন পরান্দা, কেন? পাহাড় কি কখনো ঝড়ের সামনে দাঁড়াতে পারে না? আমি সেই অমানুষটাকে জিজ্ঞাসা করব, কেন কেন তুমি আমার শরীরের দর্পণে ফেলতে চেয়েছিলে সাগর রায়ের ছায়া? না না, আমি ফিরে যাব আমার একাডেমি প্রাপ্ত পুরস্কার পাওয়া আমার স্বামীর কাছেই ফিরে যাব। তার আগে সেই রাস্কেল ভাস্কর ব্যানার্জিকে আমি গুলি করে মারবো। তার কাছ থেকে তুমি সব দিক থেকে হেরে যাচ্ছ বলে? কি বললি? কথাটা শুধু দিদি ভাই বলেনি, এই যে সারা দেশের লোক খবরের কাগজ পড়ে জামাইবাবুর নামে ধন্যি ধন্যি করছে, আর এক বাক্যে বলছে তুমি হেরে গেছো, হেরে গেছো, হেরে গেছো। আমি হেরে যাইনি। আমি অজিত মুখার্জি হারবার জন্য জন্মগ্রহণ করিনি। আমার এক বেঈমান প্রকাশক বন্ধু লুকিয়ে লুকিয়ে সেই রাস্কেলটার বইটা ছেপে আজ তাকে এই পুরস্কারটা পাইয়ে দিয়েছে। আমিও সাগর রায়ের 3 কেন পর ছেপে তাকে আমি জ্ঞানপীঠ পুরস্কার নয় রে দিদি, আমার টাকার কবির দাদা টাকর যারা সাগর রায়কে পাইয়ে দেবে অজ্ঞানপীঠ পুরস্কার। সে তো দেবই রে জানোয়া। তোর মতো তোর একটা চরিত্রহীনের মুখে এই কথা আমি শুনতে চাই না। চরিত্রহীন আমি নই দাদা, চরিত্রহীন তুমি। একটা সুন্দরী যুবতী বউকে চাকরির লোভ দেখে তুমি তোমার অফিস করে আটকে রেখেছো। একটা শিক্ষিত ছেলেকে ডাম্পিংয়ের পোস্টে নিয়োগ করে তার হাতে তুমি আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছো। বেশ করেছে, তুলে দিয়েছি রে জানোয়া। বি কেয়ারফুল মিস্টার অজিত মুখার্জি। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেব না। কি করবে নিশ্চিত পুলিশকে খবর দেবে? পুলিশ তো আপনার দাদার কেনা দেশের যত বড় বড় আমলারা মিস্টার মুখার্জির চেনা। অফকোর্স, প্রত্যেক মাসে আমি তাদের মাসোহারা দিই, আর সেই সোর্সেই আমি আজ দিনকে রাত করব। ওই ভাস্কর ব্যানার্জি যে পুরস্কার পেয়েছে তার চেয়েও শ্রেষ্ঠ পুরস্কার আমি তোমার হাতে তুলে দেব মিস্টার সাগর রায়। বাবুর হাতে পাণ্ডুলিপিগুলো তুলে দিন, বাবু একবার ভালো করে পড়ে নি। ও শিওর শিওর শিওর, আমার 3টে লেখা পড়ে উনি মনে মনে দ্বন্দ্ব অনুভব করবে, আর ঠিক করতে পারবে না কোনটা আগে ছাপাবে। এই নিন ধরুন, এইটার নাম নারী দেহ। নারী দেহ, অদ্ভুত নাম। আচ্ছা মিস্টার সাগর, এর পরে তুমি কি লিখেছো? এই যে অফুরন্ত যৌবন। ইউনিক ইউনিক। এই তারপর একটা এটা গোপন মিলন। জবাব নেই সাগর রায়, তোমার কোনো জবাব নেই। জবাব তো নেই মিস্টার মুখার্জি, খাতাগুলো একবার ভালো করে দেখে নিন। ও শিওর শিওর শিওর, দেখতে তো হবেই। হ্যাঁ দেখে নিন, দেখে নিন। এগুলো তো সব সাদা খাতা, কত কথায় একটা অক্ষর লেখা নেই। হয়তো খালি চোখে দেখতে পাচ্ছ না, এই চশমা এনে দেবো, চশমা। মিস্টার সাগর রায়, শোনো মিস্টার মুখার্জি, এই সাগর রায় আমার বন্ধুর দাদা। কি বললি? ঠিক কথাই বলেছে। আছে আপনার বোন অন্য সাহিত্যিকের সঙ্গে বিপদগামী না হয়, আর আপনি যাতে কোনো অশ্লীল সাহিত্য প্রকাশ করতে না পারেন সেই জন্য নিশ্চিত কায়দা করে আমাকে লেখক সাজে আপনার বাড়িতে পৌঁছে দিয়েছে। সাগরদা, আপনি আমাকে ক্ষমা করে দিন, ভুল বুঝে আমি আপনার প্রতি অনেক অবিচার করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনিও আমাকে ক্ষমা করবেন, আমিও আপনার সাথে অনেক অভিনয় করেছি, কিন্তু আমি তোদের কাউকে ক্ষমা করবো না রে শয়তানের দল। তোদের শয়তানের আমি বদলা নেব। আজ আমি প্রমাণ করে দেব যে আমি একা
বংশ কর্মচারী আছে, বড় বড় ব্যবসায়ী বন্ধু আছে, তাছাড়া আছে আমার ছোট ভাই যাকে আমি নিজেই হাতে করে তুলেছি আমার খেলার পুতুল। এই কে আছিস আমার জন্য মদ নিয়ে আয়, মদ। তোমার হাতের খেলার পুতুল এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নেই দাদা, তাই এই মদের বোতলটা আমি নিলাম। তুমি এসেছিস ভাই, এসেছিস। আয় আয়, তুই আমার কাছে আয়, কাছে আয়, কাছে আয়। আমি ঠিক করেছি আমার সম্পত্তির অর্ধেকটা আমি তোর নামে লিখে দেবো। তাই নাকি দাদা, তাই নাকি? তাহলে বলো দেখি আমাকে এখন কি করতে হবে? তোকে তোকে আপাতত ওই সাগর সঙ্গীতার পড়ানের উপর লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আমি পারবো না। কি বললি? এত সাহস তোর? হবেই তো দাদা, হবেই তো। আজ থেকে যে তোমার হাতের খেলার পুতুলটা মানুষ হয়ে গেল দাদা। কি বললি তুই? হ্যাঁ দাদা, হ্যাঁ, এখনো সময় আছে দাদা, এখনো সময় আছে। তুমি ওই পাপের পথ থেকে ফিরে এসো, দিদিকে তুমি জামাই বাবুর কাছে পাঠিয়ে দাও। মেজদাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে তুমি তোমার ভুলটা স্বীকার করো দাদা। না না, আমি বিজনেস ম্যাগনেট, আমার জীবনে কোনো ভুল নেই। তোমার পায়ের তলায় মাটি নেই দাদা। আমার সোনা আছে, আমার টাকা আছে, কিন্তু জীবনটা যে তোমার ফাঁকা হয়ে গেছে দাদা। জানোয়ার আমি নই দাদা, জানোয়ার হচ্ছে তুমি। হ্যাঁ, আসলে তুমি হচ্ছে একটা বাস্তু ঘুঘু, তাই তোমার সর্বাঙ্গে আমি ছিটিয়ে দিয়ে যাচ্ছি আমার সারা জীবনের ঘৃণার থুতু। এরপর তু 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 করে ডাকলে তোর মতো কত কুকুর এসে আমার পায়ের তলায় লেজ নাড়বে রে জানোয়ার। স্বপন, 7 দিন আগে যে মেয়েটাকে টাকার টনিক খাইয়ে আমি আমার রক্ষিতা বানিয়েছি, তাকে তুমি আমার বাগানে বাড়িতে নিয়ে যেতে পারবে? টাকা চলবে, আমি সব করতে পারি বস। ভেরি গুড। আর একটা কথা, মেয়েটাকে তুমি একটু চোখে চোখে রাখবে, দেখবে সে কেমন নাচতে পারে, গাইতে পারে। আজ আমি কত খুশি, কাকে বোঝাবো? আজ আমি কত খুশি, কাকে বোঝাবো? এই খুশির গান আমি কাকে শোনাবো? এই খুশির গান আমি কাকে শোনাবো? সে কি তুমি, তুমি, আমি তোমারই হব। আজ আমি কত খুশি, কাকে বোঝাবো? আজ আমি কত খুশি, কাকে বোঝাবো? মনেতে আজ কত ফুল ফুটেছে, সে ফুলের মালা আমি গেঁথে রেখেছি। মনেতে আজ কত ফুল ফুটেছে, সে ফুলের মালা আমি গেঁথে রেখেছি। দু চোখে ছিল যত স্বপ্ন, দু চোখে ছিল যত স্বপ্ন, সত্যি হবে না আমি জানি। সে কথা কাকে যে বলি, আজ আমি কত খুশি, কাকে বোঝাবো? আজ আমি কত খুশি, কাকে বোঝাবো? আজ আমি কত খুশি, আজ আমি কত খুশি, আজ আমি কত খুশি, কাকে বোঝাবো? মুখ ঢেকে আছো কেন সুন্দরী? ওড়নাটা একটু খোলো।
বাঘাটা অমরের জন্মদিনের নিমন্ত্রণে অতিথিদের সকলে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু কোথায় গেছে সে, কি করছে সে? আপনার ছেলে তো বাড়িতে নেই মা। কেন মা, কোথায় গেছে গো? একাডেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাসটা যে প্রকাশক ছেপেছিলেন তাকে বাড়ি পৌঁছে দিতে গেছে। আহা, ছেলে আমার কর্তব্যের শেষ নেই বৌমা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তাকে করতে ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, সব শুধু আপনার ছেলেই করে, আমি বাবা। কিছু করি না, তাই তো? ঠিক আছে, আমি জানি তো। দূর পাগলি। শাশুড়িদের কাছে বৌমাদের ভাগ্যে শুধু বদনাম বদনাম আর বজ্র বদনাম। করবি তো? বলি ভাস্কর কি খপটা ছিল বলতো? তুই যদি সবসময় তাকে সাহায্য না করতিস, সে তো বাইরেটা সামলিয়েছে, আর তুই যে আমার ঘর সামলেছিস বৌমা, তাই তো সকলের আড়ালে আমি লুকিয়ে লুকিয়ে ঈশ্বরকে বলি, ঈশ্বর আমি যেন জন্ম জন্মান্তর ধরে এই সঙ্গীতার মতো পুত্র বধূ পাই, পুত্র বধূ পাই। পাগল পাগল, এরা সবাই নিজেরাও পাগল, আর ভালোবাসার অতিষ্ঠতায় আমাকেও পাগল করে ছাড়বে। না বাবা, বড্ড ঘুম পাচ্ছে, আমি বরং এখানে শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়েছে। ভাস্কর ব্যানার্জির বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে। আমি এসেছি ভাস্করের জীবন থেকে এই হারামজাদি মেয়েটাকে সরিয়ে দিতে। কিন্তু মেয়েটাকে সরিয়ে দেবার আগে ওর যৌবনটা একটুখানি ভক্ত পাচ্ছিল, ওকে আমি তুলে নিয়ে যাব আমার ওই বাগান বাড়িতে। গঙ্গাকে হারিয়ে ভাস্করের লেখার কলম চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাবে। কে যেন কথা বলছে মনে হচ্ছে। আমি কে? এবারে নিশি কুটুম্ব। কে আপনি? কেন এত রাত্রে এখানে এসেছেন? জানতে কি পারবেন? চান আপনি? সব জানতে পারবে। মানে কে আমি, কেন আমি, কি জন্য আমি। চলে যান, আমি আপনার একটা কথা বুঝতে পারছি না। চলে যান, চলে যান বলছি। যাবো তো বটেই সুন্দরী, তবে একা নয়, তোমাকে সঙ্গে নিয়ে। আমি তো চিৎকার করবো, মা ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে মা। এই জানোয়ারটা আমার বাড়ি থেকে তুলে নিয়ে যেতে এসেছে। এই কে রে তুই? এত বড় সাহস আমার বাড়ির সতী লক্ষ্মী বৌমাকে তুই তুলে নিয়ে যাবি? কি বললি? সতী লক্ষ্মী? না রে বুড়ি, এই সতী লক্ষ্মী বউটার আসল পরিচয় তুমি কেউ জানো না। কারণ ভাস্কর তোমাদের সামনে এর আসল পরিচয় দেয়নি। আসল পরিচয় আমার কষ্ট হচ্ছে। আমার ভীষণ কথা বলছি না, ওর একটা কথা আপনি বিশ্বাস করবেন না। আপনার ছেলে এলে আপনি সব কথা তাকে জিজ্ঞাসা করবেন। ছেলে আসবার আগে তুমি আমার মুখ থেকে শুনে নাও ভাস্করের আসল বউ সঙ্গীতা, আর তার সঙ্গে ভাস্করের ডিভোর্স হয়ে হ্যাঁ, এটা আসল পরিচয়। সঙ্গীতা নয়, সঙ্গীতা নয়, ওর হচ্ছে দেহ প্রসারেরই গণিকা, ওর নাম গঙ্গা। ও তোমার সঙ্গে অভিনয় করেছে, তোমাকে ঠকিয়েছে। কি বললি? ভাস্কর আমাকে ঠকিয়েছে। ও দেহ প্রসারিণী, অন্য গঙ্গা নয়। ভাস্কর তুমি আমাকে ঠকিয়েছো। না, আমার কথাটা শুনো না, যাবে না আমাকে। ভাস্কর আমার সঙ্গে এত বড় অভিনয় করলো। ভাস্কর আমাকে আমি এখন কি করবো? কেউ বাঁচবে না। মা, কি হলো মা? আপনি কথা বলুন, কথা বলুন না, কথা বলুন। মা! ভাস্করের জীবন থেকে একজনকে আমি সরিয়ে দিলাম। এই জানোয়ার, একটা মানুষকে চোখের সামনে মরে যেতে দেখে তুই এমন করে হাসছিস? তুই মানুষ নয়, রাস্তায় একটা খেপা কুকুর। এই! কি বললি? আমি রাস্তার খেপা কুকুর? তাহলে দেখ, কিভাবে যৌবনের হাড়ি একেবারে চেটে পুটে ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার। অমর! কোথায় আছো? সেখানে ছুটে এসো। এই জানোয়ার, তুই আমার বৌদিকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি।
আজকে তুই এ মন্দির থেকে দেবী প্রতিমাকে ডাকাতি করে নিয়ে যেতে পারবি না রে জানোয়ার। ভাস্করের মা বলো ভাইটা অকালে প্রাণ হারালো, আর ভাস্করের বউটা অজ্ঞান হয়ে গেছে। ইস, কি দুরন্ত যৌবন এই বউটা! ওকে তুলে নিয়ে যাও। মা মা কি জানো এইদিকে আসছে বলে মনে হচ্ছে, যদি আমি ধরা পড়ে যাই। না না না, আমি এখান থেকে পালিয়ে যাই। আমি এই ভাস্করের মাকে ভাইকে সরিয়ে দিয়ে ওর উপন্যাস লেখার হাতটা চিরকালের জন্য কেটে দিয়ে গেলাম। যেদিন আমাকে জুতো ছুঁড়ে মারতে যাওয়ার প্রতিশোধটা আজ আমি পড়ায় গন্ডায় নিয়ে গেলাম। দেখো শুতে করে কাকে দিচ্ছি। সঙ্গীতা, সঙ্গীতা, যা বাবা, কেউ সাড়া দিচ্ছে না কেন? ঘুমিয়ে পড়লো নাকি? সঙ্গীতা, এই সঙ্গীতা, দেখো কাকে নিয়ে এসেছি। দেখো 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 কাকে নিয়ে এসেছি। তুমি তুমি হঠাৎ কেঁদে উঠলে কেন? তুমি কি বুঝতে পারছো না? আমাদের মা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আমাদের অমর, আমাদের স্নেহের অমর একটা জানোয়ারের গুলিতে প্রাণ হারিয়ে কোথা থেকে যে কি হয়ে গেল। ভাস্কর মা মারা গেল, ভাইটা গেলে। বলো সঙ্গীতা, বলো আমি আমি কি নিয়ে বেঁচে থাকবো? শান্ত হ, শান্ত হ ভাস্করদা। আমি জানি কোন জানোয়ার এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু লেখক তো আমি, সাহিত্যিক আমি। আবার এই বলে যে প্রতিশোধের কোন স্পৃহা নেই, এই হৃদয়ে নেই প্রতিহিংসার কোন আগুন। মোরা মা আর মোরা ভাইয়ের সৎকার করে তাদের অজস্র স্মৃতিকে বুকে তুলে নিয়ে তোমাকে নিয়ে আমি আমার গায়ে ফিরে যাব। বিধিরে বিধিরে এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা। মায়ার বাঁধন সাঙ্গ হলো, সাঙ্গ হলো খুশির মেলা। মায়ার বাঁধন সাঙ্গ হলো, সাঙ্গ হলো খুশির মেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি
এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা বিধি রে। বিধি রে প্রতিহিংসায় অন্ধ এই অজিত মুখার্জিকে তোরা কেউ শাস্তি দিতে পারবি না রে, শয়তানের দল। আপাতত আমি কিছুদিনের জন্য গিয়ে লুকিয়ে থাকবো ওই ভাস্কর ব্যানার্জির গ্রামের বাড়ি, কারণ আমার ধারণা খুব শীঘ্রই ভাস্কর এই শহর ছেড়ে গ্রামের বাড়িতে গিয়ে উঠবে, আর সেখানে ওই ভাস্করের মৃত্যুতেই শেষ হবে আমার প্রতিহিংসার খেলা। আমার সব দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার ব্যাকুল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সব দুঃখে গঙ্গা, তুমি আজ হঠাৎ আবার আমায় গঙ্গা বলে ডাকলে কেন? তুমি আমার কুসংস্কারের জন্য মানসিকতার সব ময়লা ধুয়ে দিয়েছো বলে। আমি তুমি যেমন আমার সাহিত্য সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছো, আমার মায়ের শোকে কেঁদেছো, ভাইয়ের অকাল মৃত্যুতে চোখের জল ফেলেছো, কিন্তু আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি গঙ্গা। পর্বত বলছে পৃথিবীকে আমি কিছুই দিতে পারিনি, গঙ্গা বাতাস বলছে আমি কি দিয়েছি ফুলকে, কি বললে? এক টুকরো খাঁটি চন্দন কাঠ আজ খয়ে খয়ে নিঃশেষ হয়ে গিয়ে বলছে আমি কি দিতে পেরেছি এক পূজারিনীকে? তুমি এসব কথা কোথায় পেলে গঙ্গা? তোমার সাহিত্যের পাতায় পাতায়। আমি তুমি জানো না লেখক, তোমার পর্বতের মতো চরিত্রের দৃঢ়তা আমার মনের পৃথিবীকে কি সুন্দর করে গড়ে তুলেছে। সবশেষে বলি, তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমার নারী জন্ম সার্থক করে না তুলেছ। না গঙ্গা, না, তোমার নারী জন্ম এখনো সার্থক হয়নি। আমার শিক্ষা বলছে মূর্খ ভাস্কর, তুই পুরুষ হয়ে প্রকৃতিকে ঠকিয়েছিস, তাই আমি চাই তুমি হবে আমার সন্তানের মা। না করো না, না করো না। হতে পারে না, গঙ্গা যদি হঠাৎ কোনোদিন কোনো কারণে হিমালয় থেকে ছাপিয়ে মাটিতে পড়ে, আমি মূর্খ ঐরাবতের মতো সেই স্রোতে ভেসে নেওয়া গিয়ে শিবের মতো তাকে জটার মধ্যে লুকিয়ে রাখবো। সমাজ ভগীরথ যদি গঙ্গাকে দুর্ভাগ্যের পাতালে টেনে নিয়ে যায়, আমি পাতালে গিয়ে কপিল মুনির আশ্রম হয়ে যাব। কপিল মুনি আমার কপালে কি এত সুখ সইবে? তুমি আমার ভালোবাসার মন্দাকিনী, আমার প্রেরণার ভগবতী, আমার নতুন জীবনের সংজ্ঞা গঙ্গা, গঙ্গোত্রীর মতো চিরকাল ওই হৃদয়ে বইবে বইবে বইবে। কিন্তু তোমার স্ত্রী সঙ্গীতা যে আজ অন্য কথা কইবে। কে? কে আপনি?
কোথা থেকে আসছেন, কেন আসছেন আপনাকে তো আমি চিনতে পারছি না। যে অপরাধ আমি করেছি তাতে আমাকে না চেনাই উচিত, তবুও আমি তো তোমার স্ত্রী। আপনি বোধহয় ভুল ঠিকানা এসে পড়েছেন। 7 মহলা অট্টালিকার রাজকন্যা প্রাচীনপতি সামান্য একজন লেখকের স্বামী হিসেবে পরিচয় দিয়ে আমায় বড় লজ্জায় ফেলে দিয়েছেন। আপনি এখান থেকে চলে যান। যাবো বলে আজ তো আমি এখানে আসিনি। থাকবো বলে যদি এসে থাকেন তাহলে কিন্তু খুব ভুল করবেন। সঙ্গীতা, আজ তুমি আমাকে আপনি করে বলছো কেন? বলতে বাধ্য, কারণ ও আর সঙ্গীতা নয়, আজ থেকে ও আমার গঙ্গা। গঙ্গা? কেন সংজ্ঞা হারিয়ে ফেলবেন না? গঙ্গা বলে রেখো, আমি ওনার ধর্মপত্নী। ধর্মপত্নী? ধর্মপতি বলেই বোধহয় সেদিন সিঁদুর কৌটোটা মাটিতে ফেলে দিয়েছিলেন। ধর্মপতি বলেই বোধহয় আজ থেকে 2 বছর আগে দাদাকে দিয়ে জুতো মেরে আমাকে অসম্মান করতে চেয়েছিলেন। আমি কি তোমার ধর্মপত্নীর পায়ে ধুলো নেব? চুপ কর গণিকা কোথাকার! আমাকে অসম্মান করিস তুই কিসের অধিকারে? মা, এখনো দেখতে পাননি বুঝি? তাহলে দেখুন দেখুন, ভালো করে দেখুন। আপনাকে আমি অপমান করছি আমার এই সিঁদুরের অধিকারে। ও তো মিথ্যে সিঁদুর, ও সিঁদুরের কোনো মূল্য নেই। এই সিঁদুরের কোনো মূল্য নেই বললেন না? তাহলে বলুন, উত্তর দিন, 65 আগে কেন বর কনে সিঁদুরে সিঁদুর পরে না? সিঁদুর পরিয়ে না দেয়া পর্যন্ত কেন নবদম্পতিকে স্বামী স্ত্রী না বলে বলা হয় বর কনে? এই ব্যাপারটা কেন এতদিন ধরে আমি ভেবে দেখিনি? না 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 না, জানেন না? আমার পক্ষে সঙ্গীতাকে মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। তাছাড়া এতদিন তো আমাকে স্বামী বলে মানেনি। আমি যে মালিনীর মতো রাতের পর রাত জেগে ওর লেখায় প্রেরণা জুগিয়েছি, ভদ্রমহিলাকে সে কথা শোনেননি? আমি 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 যদি জোরে হাত করে তোর কাছ থেকে আমার স্বামীকে ভিক্ষে চেয়ে নি, তুই কি আমার স্বামীকে ভিক্ষে দিবি? শূন্য হয়ে গেছে, তার কোনোদিন পূর্ণ হবে না। চূর্ণ হয়ে গেছে, আজ আমার সকল অহংকার চূর্ণ হয়ে গেছে। এই দেখো, এই দেখো, আমি নিজে হাতে করে সিঁদুর কৌটো নিয়ে এসেছি। এই সিঁদুর তুমি আমার সিঁথিতে পরিয়ে দাও। না না না, গঙ্গা, গঙ্গা, একমাত্র তুই পারিস আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দিয়ে, ওরে তুই তোর ভালোবাসার মানুষটাকে বলে আমাকে একটু সিঁদুর ভিক্ষা দে। আজ আমি তোর কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি। যে ভালোবাসা দিয়ে তুই আমার স্বামীকে ভালোবেসেছিস, সেই ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়ে আমার স্বামীকে বল আমার স্মৃতিতে একটু সিঁদুর পরিয়ে দে। হতে পারে না, কারণ একটা আকাশে 2টো চাঁদ থাকতে পারে না। দুটো চাঁদ না থাকলেও দুরকম চাঁদ তো থাকতে পারে। কি বলে গঙ্গা, 2 রকম চাঁদ? হ্যাঁ গো, দেখো, ফিটকে ফোটা জ্যোৎস্না রাতে থপথপে আকাশের বুকে যেমন পূর্ণিমার চাঁদ ওঠে, তেমনি তার কিছুদিন পরে পশ্চিম আকাশের দিক চক্রবালে দ্বিতীয় দিকের একখানে চাঁদও তো ওঠে। আমি না হয় সেই দ্বিতীয় চাঁদের মতো পশ্চিম আকাশে হারিয়ে যাব। গঙ্গা, গঙ্গায় আজ ভাটার রাত এসেছে গো, ভাটার রাত। সে আজ খরস্রোতা হয়ে মিশে যাবে মহাসমুদ্রের মোহনা থেকে। জোয়ার আনা গঙ্গার দুপারে ভেসে বেড়াবে অসংখ্য স্মৃতির না না গঙ্গা না, তুমি খবরদার ওই সব কথা বলবে না। আমি কিছুতেই তোমাকে হারাতে পারবো না। হ্যাঁ, তুমি আমার প্রেরণা, তুমি আমার নতুন জীবনের চেতনা। না, তুমি কথা বলো না, বলো না, বলবো বলবো গঙ্গা, বলবো। আমি 1000বার এই কথাটাই বলবো। আমি আমার নতুন সাহিত্যের পাতায় পাতায় এই কথাগুলোই লিখবো। আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমার এই হৃদয়ে স্থান দিতে পারবো না, পারবো না। তুই ওকে বোঝারে গঙ্গা, তুই আমার স্বামীকে বোঝা। বলে কি হলো গো বাবু? আরে সালা, এমন কান্নায় ভেঙে পড়ে চলবে না। আমার সঙ্গে সালা দেয়ালা করে লাভ নেই। আমার সালা অনেক দিনের অনেকগুলো টাকা বাকি পড়েছে। আমি আবার বেশি দিন ধারে কারবার করি না। ধার করা ভাতারের সোহাগ দেখে পাচ্ছি না।
আমার মা বোনেরা, আমার ছোট 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 ভাই বোনেরা, দাদারা, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ ওই সঙ্গীতাদের জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি বাধ্য হয়ে কিছু করেছে না, আগের জীবনে ফিরে যাওয়ার অভিনয় করছিলাম। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ এছাড়া ওই সঙ্গীতাদের জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার আমার যে কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। বলুন না আপনারা কি কোনো উপায় বলে দিতে পারবেন? আপনারা তো এতক্ষণ ধরে হতভাগিনী গঙ্গার জীবন নাটক পরিদর্শন করলেন। বলুন না দয়া করে চুপ করে থাকবে না। বলুন না এখন আমি কি করবো? বলুন না। এই যে বাবু মশাই, আরে শুনুন, আরে কিছু না করতে পারেন অন্তত আপনার এই বউয়ের নিয়ে আসা সিঁদুর কৌটো থেকে একটুখানি সিঁদুর নিয়ে ওর সিঁথিতে পরিয়ে দিন, আর সেই সঙ্গে বুঝিয়ে দিন যে সিঁদুর পরিয়ে না দেওয়া পর্যন্ত কোনো পুরুষ কোনো নারীর স্বামী হতে পারে না। তোমরা সুখ নিয়ে যাও, তোমরা শান্তি নিয়ে যাও। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? তোমরা সুখ নিয়ে যাও, শান্তি নিয়ে যাও। আমি তোমাদের সকলের ব্যথা বেদনা আমার বুকে করে নিয়ে ওই মহাসমুদ্রের আলোর মোহনা থেকে ছুটে চললাম। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ মারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? নমস্কার, আমাদের যাত্রাপালাটি এখানেই শেষ হলো। শুভরাত্রি।